বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না, জয়োৎসবে প্রধানমন্ত্রী। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছাড়ুন, নয়তো পালাবার পথ পাবেন না, সরকারকে ফখরুল। রাজধানীর সবুজবাগে 2 শিশু সন্তানের সামনেই মাকে খুন করল দুর্বৃত্তরা। পুরুষ অভিভাবক ছাড়াই 18 থেকে 65 বছর বয়সী নারীদের ওমরা পালনের অনুমতি সৌদি সরকারের। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একেএস টেমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা পরবর্তী প্রজন্মকে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জয় বাংলার জয়োৎসব অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ৭৫-এর পর ২৯ বছর যে বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বাংলাদেশকে বর্তমান সরকার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরীর রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জয় বাংলার জয়োৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে। 4 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল একটি গোষ্ঠী। ৭৫-১৫ আগস্টের চরম আঘাত, তারপরে অন্ধকারের যাত্রা শুরু। বাংলাদেশ হারিয়ে ফেলে তার স্বাধীনতার চেতনা। জয় বাংলা স্লোগান, ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ, বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ, ছবি নিষিদ্ধ। ২১টা বছর এইভাবেই বাংলাদেশের বিজয়ের ইতিহাসকে পদদলিত করা হয়। বাংলাদেশ নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বর্তমান সরকার অবহেলিত বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার মাধ্যমে বিশ্বের দরবারে ইতিবাচকভাবে পরিচিত করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে পরবর্তী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ তা এগিয়ে যাবে। আজকের যে প্রজন্ম, তাদের কাছে আবার এটাই থাকবে আহ্বান যে আমরা কিন্তু পরিকল্পনা দিয়ে গেছি, এগিয়ে যাওয়া এই গতি আমাদের ধরে রাখতে হবে। 2041 সালের বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, 2100 সালে ডেল্টা প্ল্যান তৈরি করে দিয়েছি, তারও কিছু কাজ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এই বদ্বীপটি প্রজন্মের পর প্রজন্মকে কেমন বাংলাদেশ দেবে, আর এদেশের মানুষ কিভাবে বাঁচবে, তারা যে উন্নত জীবন পাবে, সেই লক্ষ্য নিয়ে এটা করা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে বাংলাদেশ যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে, পরবর্তী প্রজন্ম তা বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতার শতবর্ষ পালন করবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের দিন শেষ হয়ে এসেছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় থাকতে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে নির্বাচন না দিলে পালাবারও পথ খুঁজে পাবে না ক্ষমতাসীনরা। স্বাধীনতা দিবসে শনিবার রাজধানীতে বের করা একটি বর্ণাঢ্য র্যালিতে এ কথা বলেন তিনি। এছাড়া জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীরদের প্রতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি গণতন্ত্রকেও ধ্বংস করেছে আওয়ামী লীগ। ইমরুল হাসানের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আজকে এই 50 বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী
একটা শাসনের কবলে পড়েছে। স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান তারা। এ সময় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছে সরকার। তারা পরিকল্পিতভাবে আজকে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতির একটা স্বর্গরাজ্য তৈরি করেছে তারা। আবার আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে মুক্ত করা, এটাই আমাদের লক্ষ্য। এদিকে স্বাধীনতা দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন র্যালিতে। যা রূপ নেয় সাম্প্রতিক সময়ে বিএনপির সবচেয়ে বড় শোডাউনে। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় র্যালিটি। বিশাল এই র্যালি প্রেস ক্লাবে পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টারও বেশি। র্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান দলের মহাসচিব। তোমার দিন শেষ, দয়া করে এখন ছেড়ে দিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো এবং জনগণের প্রতিনিধিত্ব দিয়ে দেশ পরিচালনা করবার ব্যবস্থা করো, অন্যথায় আমরা পালাবার পথ খুঁজে পাবেন না। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য আবারও সরকারকে দায়ী করেন বিএনপি নেতারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার হলেও বাংলাদেশ থেকে বৈষম্য বঞ্চনা দূর হয়নি, এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পরিবর্তন দেখতে চায় দেশের মানুষ, আর এজন্য তারা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। স্বাধীনতা ও জাতীয় দিবসে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 91-এর পর যে দুটি দল ক্ষমতায় ছিল তারা সংবিধান কাটছাঁট করে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এমন বাস্তবতায় এখন আর সংসদীয় গণতন্ত্রের নামে গণতন্ত্র চর্চা সম্ভব নয় বলে দাবি করেন তিনি। বলেন, দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ দিতেই রাজনীতি করছে জাতীয় পার্টি। যে চেতনাতে উদ্বুদ্ধ হয়ে মানুষের মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার পথকে বেছে নিয়েছিল, সেই স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু মানুষের সেই মুক্তি অর্জিত হয় নাই। জাতীয় পার্টির দিকে মানুষের তাকিয়ে আছে ওই জন্যই যে জাতীয় পার্টি একমাত্র ভরসা, যদি দাঁড়াতে পারে তাহলে সত্যিকার অর্থেই একটি বিকল্প শক্তি হিসাবে দেশের সত্যিকার যেটা স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা সেটা বাস্তবায়িত করার জন্য তারা কাজ করতে পারে। অন্য প্রসঙ্গ, রাজধানীর সবুজবাগে 2 সন্তানের সামনে খুন হলেন তাদের মা। শিশুদেরকে বেঁধে তাদের মাকে হত্যা করে এসির মিস্ত্রিরূপী দুর্বৃত্তরা। হাতে ও মুখে স্কস্টে বাঁধা 2টি শিশুর একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে শিশুদের মাকে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও বেগুনবাড়ি এলাকার একটি 4তলা ভবনের 2য় তলায় 2 সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তানিয়া আক্তার নামের এক গৃহবধূ। তার স্বামী মইনুল হোসেন টেকনোলজিস্ট হিসেবে চাকুরি করেন ফরিদপুর মেডিকেলে। ছুটিতে ঢাকায় আসেন পরিবারের কাছে। শনিবার সন্ধ্যার কিছু আগে তাদের 3 বছরের মেয়ে পাশের বাড়ির ভাড়াটিয়ার দরজায় কড়া নাড়ে। আদো আদো বলিতে বোঝাতে পারে তার মাকে কে বা কারা মেরে ফেলেছে। বাড়ির মালিক ও প্রতিবেশীরা গিয়ে দেখেন তানিয়ার নিথর দেহ আর তার ছোট ছেলের মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা। 2 বার নক করছে, তখন আমি দরজা খুলছি, এই যে মোটা টেপগুলো আছে ওই টেপ দিয়ে মেয়েটা বাঁধা। বলছি যে তখন তোমার আম্মু কোথায়? কয় গলে, মানে ওর কথা তো মানে পরিষ্কার হয় না। কয় গলে কি করে আম্মু? কয় মহিলা রয়েছে। ওর মাকে ওই বিছানায় দেখছি, মানে ওদিকে কাত হয়ে আছে, কিন্তু আমি ওদিকে আর কোনো কিছু খেয়াল করি না। ছেলেটারে বাঁচানোর জন্য আমি ওই ট্যাপটা আগে নাকে থেকে খুলছি। আকস্মিক দেখি যে আসলে বাচ্চাগুলো আসলে টেপ দিয়ে বাঁধা ছিল এবং ওই মহিলার ডেড বডি ছিল। 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ফরিদপুরে থাকা তানিয়ার স্বামী মইনুলের সাথে মোবাইল ফোনে কথা বলে পুলিশ জানতে পারে
বিকেলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিক করতে আসে মিস্ত্রিরা। সেটি মোবাইল ফোনে মইনুলকে জানান তার স্ত্রী তানিয়া। পুলিশের ধারণা মিস্ত্রিরূপী দুর্বৃত্তরা খুন করেছে তানিয়াকে। তার নিথর দেহের পাশেই আলমিরার কাপড় চোপড় এলোমেলো দেখা গেছে। খুনিরা কিছু নিয়ে গেছে কিনা তা নিশ্চিত নয় পুলিশ। স্বামীর সাথে যে ভিকটিম উনি নাকি কথা বলছিল যে যারা এর আগে এসির সাথে আসছিল এসি সারাবো কিনা, স্বামী নাকি বলছে যে এসি সারাও। এখন মোটিভটা যে কি, কোনো মালামাল নেছে কিনা তার স্বামী আসতে বলতে পারবে। বাড়ির মালিক জানান নিহত তানিয়া আক্তারের বাড়ি রংপুরে। 1.5 বছর হলো ভাড়াটিয়া হিসেবে এসেছেন তানিয়া মইনুল দম্পতি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজধানীর ডায়রিয়া পরিস্থিতি। টানা 2 সপ্তাহ ধরে প্রতি 24 ঘন্টায় রোগী ভর্তি হচ্ছে হাজারের উপরে। দূষিত পানি আর অস্বাস্থ্যকর খাবারের কারণে এমন নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন শেখ মহিউদ্দিন। রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে বাইরে টানানো 2 তাঁবুতে এখন তিল ধারণের ঠাঁই নেই। প্রতি মিনিটেই বাড়ছে রোগীর চাপ, বাড়ছে বাইরে অপেক্ষারত স্বজনের উদ্বেগ উৎকণ্ঠা। পাতলা পায়খানা সব কিছু মিলে আর কি পানি শূন্যতা দেখা দিছে। রাত্রে 2টার দিকে আর কি এখানে ভর্তি করাই। কালকে রাত্রে হয়েছে ব্যাপারটা দেখার পরে আর কি রাত্রটা ওয়েট করে সকালবেলা আমরা নিয়ে আসছি আর কি। নতুন লাইন দিতেছে না পানি, আমার মতে পানি থেকেই হইতেছে আর কি, সমানই হইতেছে। অপরিষ্কার খাবার খাইছে, এর জন্যই ডায়রিয়া হয়েছে। গরমের এই সময়ে অস্বাস্থ্যকর খোলা বাসি খাবার বর্জনের পাশাপাশি ডায়রিয়া হলেই স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। প্রতিদিনই প্রতি ঘন্টায় 60, কোনো কোনো ঘন্টায় হচ্ছে 50, এইরকম ভাবে রোগী ভর্তি হয়ে যাচ্ছে। তার মানে একদিন একটু বেশি একদিন একটু কম, তাহলে এখনো কমা শুরু করেছে এটা আমরা বলতে পারছি না। গরম বেড়ে যাচ্ছে, যার জন্য অনেক মানুষই বাইরে পথে ঘাটে খাবার খাচ্ছে। সেই খাবারটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি জীবাণুমুক্ত করা না, সেখান থেকে ডায়রিয়া জীবাণু আসতে পারে। যখনই পাতলা পায়খানা হবে, বাচ্চা হোক বড় হোক, স্যালাইন খেতে হবে, স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত হয় যেটা বাচ্চারা স্যালাইনটা পছন্দ করলো না, তখন আমাকে অন্য লিকুইড খাবার খাওয়াতে হবে। প্রতি ঘন্টায় কেবল আইসিডিডিআরবি হাসপাতালেই ভর্তি হচ্ছেন 50 থেকে 60 জন রোগী। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই 18 থেকে 65 বছর বয়সী নারীদের ওমরা পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। তবে তাদেরকে একটি গ্রুপের অংশ হিসাবে ওমরা পালনে যেতে হবে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরা বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের আংশিকভাবে টিকা নেওয়া থাকতে হবে, অর্থাৎ কমপক্ষে 1 ডোজ টিকা নিতে হবে তাদের। এছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় আরও বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক যারা গত 5 বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন। গত বছর সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের মাহরাম ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে তখনও এ শর্ত জুড়ে দেওয়া হয়। পোল্যান্ড সহ নেটো সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের এমন সতর্কবার্তার পরই পোল্যান্ড সীমান্তবর্তী শহর লিভিভে 3 দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে আরও অত্যাধুনিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা বলছে রাশিয়া। এর মধ্যেই চলমান যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী আঘাতের মাধ্যমে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের শহরগুলো ক্রমেই পরিণত হচ্ছে বাংকারের নগরে। ভিনদেশি যোদ্ধাদের রুখতে ইউক্রেনীয় সেনাদের অবিরত প্রতিরোধ। রুশ বাহিনী যেন নতুন করে কোনো শহরে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রবেশদ্বারগুলোতে স্থানীয় সেনাদের শক্ত অবস্থান।
চলমান যুদ্ধে রাশিয়া ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি বলেছেন, প্রধান যুদ্ধক্ষেত্রগুলোতে রুশ বাহিনীকে শক্তভাবে আঘাত করা হয়েছে। মার্কিন বিশ্লেষকরাও বলছেন, ইউক্রেনের রুশ কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর মধ্যেই শনিবার পোল্যান্ডে ইউক্রেনের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন পোলিশ সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও, দিয়েছেন নিরাপত্তা নিশ্চয়তা। ইউরোপের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া নেটোর ৫ নং অনুচ্ছেদ অনুযায়ী তো সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিধানের নিশ্চয়তা আছেই। তাই পোল্যান্ড সহ এই অঞ্চলের সব দেশের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। তবে বাইডেনের এমন বক্তব্যের খানিক বাদেই পোল্যান্ড সীমান্তবর্তী লিভিভ শহরে ৩ দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এসেছে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। এমন পরিস্থিতিতে দেশটিতে আরও অত্যাধুনিক অস্ত্র পাঠানোর কথা বলছে রুশ সামরিক বাহিনী। শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগো জানিয়েছেন, শিগগিরই অন্যান্য অস্ত্রের পাশাপাশি রোবটিক যুদ্ধাস্ত্র পাঠানো হতে পারে। যদিও এই বৈঠকের আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রী হৃদরোগে আক্রান্ত বলে দাবি করেছিল ইউক্রেন। এর আগে ইউক্রেনে দ্বিতীয় ধাপের যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে দনবাস অঞ্চলের দিকে নজর দেওয়ার কথা জানায় রাশিয়া। কাজীর থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দেয়ায় রাশিয়ার পক্ষ থেকে কোনো ক্ষোভ প্রকাশের কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রী। প্রশ্নের জবাবে বলেন, যুদ্ধ বন্ধে এবং যুদ্ধকালে ইউক্রেনবাসী যেন মানবিক সহায়তা পায় সেজন্য ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। এই ইস্যুতে কোনো চাপ আসলেও তা সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ৭১-এ নির্যাতন ও গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের উচিত দোষীদের শাস্তি দিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া। হিউম্যানিটেরিয়ান কারণে তাদের জানি যথাসময়ে খাদ্যদ্রব্য পৌঁছানো যায়, ঔষধপত্র পৌঁছানো যায়, বিশেষত মানবতার কারণে আমরা সপক্ষে ভোট দিই। রাশিয়াকে এই বিষয়ে কোনো কিছু প্রতিক্রিয়া জানিয়েছেন? এগুলো আপনারা বেশি বেশি চিন্তা করতেছেন। হ্যাঁ, এটাকে বেশি বেশি চিন্তা করতেছেন। আমরা আশা করি যে যুদ্ধ শেষ হবে এবং আমাদের যে কর্ম পরিকল্পনা চলছে এইগুলো আপনার ঠিক মতো চলবে। একটু একটু ধাক্কা খাবে, কিন্তু আমরা সামলে নেব। সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারে সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী সহ দেশের কয়েকটি স্থানে মারা গেছে ৫ জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউসুফপুর এলাকায় মিনি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী জহির আহমদ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ি চালক মাসুদ রানা। শনিবার রাত 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় ভ্যানের ধাক্কায় গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাটিকামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় বাটিকামারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজ ভূঁইয়া আহত হন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ 2 জন নিহত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে নেত্রকোনার কলমাকান্দায় স্মৃতিফলকে ফুল দেওয়ার সময় যুবলীগের হামলায় বিএনপির 10 নেতাকর্মী আহত হয়েছেন। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে কলমাকান্দায় বিএনপির নেতাকর্মীরা স্মৃতিফলকে ফুল দিতে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ বিএনপির। হামলায় দলের 10 থেকে 12 জন নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, সদর যুবদল সভাপতি আলমগীর হোসেন সহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের পাকন্দিয়ায় স্বাধীনতা দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 5 জন আহত হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় ঘোষিত অংশ ও বঙ্গবন্ধু শিক্ষক ইউনিটের 2 গ্রুপের শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আর মানিকগঞ্জের সাটুরিয়ায়
ফুল দেয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের কয়েকজন আহত হয়। এদিকে ঝালকাঠির রাজাপুরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের 10 নেতাকর্মী আহত হয়। নেত্রকোনার বারহাট্টায় দেশে প্রথমবারের মতো বিদেশি জাতের হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চাষে সাফল্য পেয়েছেন কৃষক। ভিন্ন জাতের এ ফুলকপি দেখতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন বারহাট্টায়। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। ফুলকপি দেখতে সাধারণত সাদা রঙের হলেও বেগুনি ও গাঢ় হলুদ ফুলকপি আসলেই বিরল। নেত্রকোনার বারহাট্টা উপজেলার রসুলপুর গ্রামের প্রান্তিক কৃষক সন্তোষ বিশ্বাস ধান চাষের পাশাপাশি অন্য সবজিও চাষ করেন। জামালপুরে কৃষি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে গ্রামে ফিরে সামান্য কিছু জমিতে শুরু করেন ভিন্ন জাতের এই ফুলকপির চাষ। এই জামালপুর থেকে আমি কপির চারাগুলি নিয়ে আসছি এবং খুব ভালো ফলন হয়েছে। এলাকার মানুষ এবং এই আমাদের উপজেলাবাসী সবাই এই কপি 100 টাকা পিস আমার কাছ থেকে কিনে নিয়ে যাইতেছেন। তার দেখা দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন নতুন জাতের এই ফুলকপি চাষে। এখন একটা নতুন জাতের কপি চাষ করা হয়েছে, যার জন্য আমরা খুবই আনন্দিত। বিভিন্ন গ্রাম থেকে এইখানে কপি চাষটা এবং কপিগুলা দেখার জন্য মানুষ প্রতিদিনই ভিড় করে। সারা দেশে এ জাতের ফুলকপি চাষাবাদ ছড়িয়ে দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। ফলন পেয়েছি সেটা খুব আশাব্যঞ্জক এবং অদূর ভবিষ্যতে আমরা এটা বাণিজ্যিকভাবে চাষ করার আমরা পরিকল্পনা রয়েছে। এটা আর কি নাই। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। স্কুলে যাওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন আফগানিস্তানের ছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির নারী অধিকার কর্মীরাও। শনিবার অনুষ্ঠিত বিক্ষোভে মেয়েরা যাতে বিনা বাধায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে তার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় নারী শিক্ষার পক্ষে নানা প্ল্যাকার্ড বহন করেন তারা। গেল বছরের আগস্টে ক্ষমতা গ্রহণের পর মেয়েদের স্কুল বন্ধ করে দেয় তালেবান সরকার। এরপর গেল বুধবার শীর্ষ নেতৃত্বের নির্দেশে মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দেওয়া হলেও কয়েক ঘন্টার মধ্যেই অজ্ঞাত কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়। এরপরই বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা যেন উত্তর কোরিয়ার নিয়মিত কাজ, কিন্তু দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবার এমন একটি মিসাইল টেস্টের এমন ফুটেজ প্রকাশ করেছে যা নিয়ে রীতিমতো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ফুটেজে দেখা যায় রীতিমতো ফিল্মি স্টাইলে শীর্ষ সামরিক কমান্ডারদের নিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আয়োজনে রয়েছেন দেশটির নেতা কিম জন উন। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। পরনে কালো জ্যাকেট, চোখে সানগ্লাস। না, তিনি হলিউড কিংবা বলিউড সুপারস্টার নন। উত্তর কোরীয় নেতা কিম জং উন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার নেতৃত্ব দিতে এভাবেই হাজির হন তিনি। নির্দিষ্ট সময় পর একটি বিশাল সামরিক ট্রাকে বের করা হয় ক্ষেপণাস্ত্রটি। এ সময় দুই সামরিক কমান্ডারকে নিয়ে এর সামনে ছিলেন উত্তর কোরীয় নেতা কিম। এর খানিক বাদেই কিমের নির্দেশে উৎক্ষেপণ করা হয় অত্যাধুনিক মিসাইলটি। খেলার খবর। নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করেছে দেশের ক্রীড়াঙ্গন। ডারবানে বাংলাদেশ টেস্ট দলের সদস্য থেকে শুরু করে দেশের ফুটবলাররা, সংগঠন থেকে বিভিন্ন ফেডারেশনে ছিল ভিন্ন সব আয়োজন। মহান স্বাধীনতা দিবসে দেশের ক্রীড়াঙ্গনের খবর জানাচ্ছেন সুব্রত সাহা। গর্বের লাল সবুজ পতাকাটা কি কষ্টে অর্জিত হয়েছে সেই ইতিহাস তো সবারই জানা। তারপরও দেশের জন্য বিশেষ একটা দিন বলে কথা।
তাই তো সাধারণ মানুষদের মতোই মুশফিক তামিমদের লাল সবুজ পতাকাকে সামনে রেখে সম্মান জানানো। খালি ক্রিকেটকে নিয়ে আমি বলবো না, প্রতিটা স্পোর্টসে আমরা একটা ভালো জায়গায় যেতে চাই, স্পেশালি যে এশিয়াতে যাতে আমরা একটা ভালো অবস্থানে চলে যেতে পারি। মিরপুরের একাডেমি মাঠে সাবেক ক্রিকেটারদের মিলন মেলার মাধ্যম হয়েছে মহান স্বাধীনতা দিবস। সেখানেও দেশকে প্রতিনিধিত্ব করা সাবেকরা দেশের খেলাধুলার আগামী দিন আর জাতীয় দলের আসন্ন টেস্ট সিরিজ নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন। সামনে টেস্ট সিরিজ আছে, 2টা টেস্ট ম্যাচ আছে। আমি আশা করছি ইনশাআল্লাহ 5 দিন আমরা খুব ভালো ক্রিকেট খেলবো এবং 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ দেখবেন যে একটা ভালো রেজাল্ট আসবে। জামাল ভুঁইয়াদের মন একটু খারাপ বটে। মালদ্বীপের কাছে হেরে দেশে ফিরে তারা সিলেটে অবস্থান করছেন, নিজেদের তৈরি করছেন সামনেই মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য। প্রথম ম্যাচে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো শুধরে আমরা চাবো যে আমরা ঘরের মাটিতে এই ম্যাচটা মঙ্গোলিয়ার সাথে জেতার জন্য ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি। কোচ সেভাবে প্ল্যান সাজিয়েছেন। স্বাধীনতা দিবসে শুধু মাঠের অনুশীলনে আটকে থাকেননি ফুটবলাররা। জয় পরাজয় ভালো খারাপের মধ্যেই সুন্দর এই দিনে লাল সবুজ পতাকাকে উঁচিয়ে ধরে শহীদদের স্মরণ করেছে জাতীয় ফুটবল দল। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটি বা শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না, জয়োৎসবে প্রধানমন্ত্রী। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছাড়ুন, নয়তো পালাবার পথ পাবেন না, সরকারকে ফখরুল। রাজধানীর সবুজবাগে 2 শিশু সন্তানের সামনেই মাকে খুন করল দুর্বৃত্তরা। পুরুষ অভিভাবক ছাড়াই 18 থেকে 65 বছর বয়সী নারীদের ওমরা পালনের অনুমতি সৌদি সরকারের। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।